1971 সালের 25শে মার্চ বাঙালির ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চলাইট নামে চালায় নির্মম নৃশংস হত্যাকাণ্ড। রক্তাক্ত হয় বাংলা আর বাঙালি। বাঙালির তাজা লাল রক্তে সিক্ত হয় বাংলার শ্যামল মাটি। রক্তের বন্যায় বাংলার বুকে জাগে বান, জাগে উর্মি। তামাটে বাঙালি বীরের জাতি, স্বজন হারানোর শোক বেদনা ভুলে দৃঢ়চিত্তে রুখে দাঁড়ায় হায়নার বিরুদ্ধে। ঘরে ঘরে গড়ে তোলে দুর্গ, মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে হাতে তুলে নেয় হাতিয়ার। হাতে অস্ত্র নিয়ে বাংলার হাটে মাঠে ঘাটে বীর বাঙালি গড়ে তোলে প্রতিরোধ। যুদ্ধ চলতে থাকে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। পাকিস্তানি হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে স্বাধীনতার উষা লগ্নে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তে মেতে ওঠে। সেই লক্ষ্যে মেজর জেনারেল রাও ফরমান আলী বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য একটি নীল নকশা প্রণয়ন করেন। নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে মেতে ওঠে হানাদার বাহিনী। দখলদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তাবিদ, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ সহ দেশের কৃতি সন্তানদের শুরু করে নির্মম হত্যা। কেননা বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখার মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার প্রেরণা জুগিয়েছেন, দেখিয়েছেন মুক্তির পথ। গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। বাঙালি জাতির একটি স্বাধীন রাষ্ট্র হোক, তা কোনোদিনও চায়নি পাকিস্তানি সামরিক জান্তা সরকার। বাঙালি জাতিসত্তা চিরতরে মুছে দিতে নীল নকশা অনুযায়ী বুদ্ধিজীবীদের নামের তালিকা করা হয়। 1971 সালের 14 ডিসেম্বর এই দিনে হানাদার বাহিনী বাংলার বুদ্ধিজীবীদের নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করতে মেতে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক গিয়াসউদ্দিন, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আবুল খায়ের, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, ডাক্তার আব্দুল আলিম, সঙ্গীত শিল্পী আলতাফ মাহমুদ সহ শত শত বুদ্ধিজীবীদের নিজ বাসা থেকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। তারপর মিরপুরের বৌদ্ধভূমিতে রায়ের বাজারের ইট খোলায় নিয়ে বেয়নেটের আঘাতে আঘাতে হাত পা কেটে চোখ উপড়ে ফেলে, ব্রাশ ফায়ারে হত্যা করে নিষ্ঠুরভাবে। বুদ্ধিজীবীদের রক্তে রঞ্জিত হয় বাংলার সোদামাটি। বাংলার বীর সন্তানেরা হানাদার বাহিনীর পৈশাচিক জঘন্যতম বর্বরতার প্রতিশোধে মরিয়া হয়ে ওঠে। দামাল ছেলেরা জীবন বাজি রেখে অবরুদ্ধ বাংলা আর বাঙালিকে হানাদার বাহিনীর হাত থেকে উদ্ধার করতে সারা দেশে জীবন মরণ আক্রমণ করতে থাকে। 16 ডিসেম্বর ঘিরে ফেলে রাজধানী ঢাকা শহর। পালাবার কোনো পথ না পেয়ে ভীরু কাপুরুষের মতো অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্ত হয় বাংলা আর বাঙালি। হানাদার মুক্ত হওয়ার পর বাংলার আকাশে উদিত হয় নতুন সূর্য। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। পরবর্তীতে ঢাকার রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরেকটি স্মৃতিসৌধ নির্মিত হয়। 71-এ মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা আলোকিত করেছিলেন
এই বাংলার আকাশ বাতাস, গ্রাম শহর নগর বন্দর, বাংলার জনপদ আলোকিত করেছিলেন এদেশের মানুষের হৃদয় মন। এমনই একজন শহীদ বুদ্ধিজীবীর নাম অধ্যাপক আবুল খায়ের। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন কৃতিমান শিক্ষক। তাকে 1971 সালে 13ই ডিসেম্বর ধরে নিয়ে যায় হানাদার বাহিনীর দোসররা। তিনি আর কোনো দিন ফিরে আসেননি তার স্বজনদের কাছে। বাবাকে হারিয়ে যুগ যুগ ধরে শোক আর বেদনায় বাবার স্মৃতি খুঁজে ফেরেন প্রিয় সন্তানেরা। আমার বাবা যখন শহীদ হন 1971 সালে, তখন আমার বয়স ছিল 3 বছর। বাবার সম্পর্কে আমার আসলে কোনো স্মৃতি নাই, খুবই আবছা একটা স্মৃতি। আমি আমার মা থেকে যতটুকু শুনে বড় হয়েছি, সেই দুঃখ আমার সারা জীবনে বয়ে বেড়াচ্ছি আমি। বাবার কোনো স্মৃতি আমি মনে করতে চাই, কিন্তু আসলে সেই স্মৃতিটা আমার কাছে একটা বিমূর্ত ধারণা আর কি। বাবা সম্পর্কে কিছু বলা বা সেটা আসলে আমি শুনে শুনেই বড় হওয়া। আমি অন্যান্য সবার কাছে, মানুষের কাছে যারা বাবার সান্নিধ্যে ছিলেন, তাদের থেকেই আমি আমার বাবার সেই গল্প এবং বাবার স্মৃতি সেগুলাই আমি শুনে শুনে বড় হয়েছি। আমার বাবা শহীদ বুদ্ধিজীবী ডক্টর আবুল খায়ের 14ই ডিসেম্বর 1971 সালে রাজাকার আলবদরের দ্বারা শহীদ হয়েছেন এবং ওই সময় আমার বয়স ছিল 7 বছর। আমার ওই স্মৃতিটুকু আসলে সম্পূর্ণ মনে নেই। বিভিন্ন মানুষের বিভিন্ন পত্রপত্রিকা এবং আত্মীয় স্বজনের মাধ্যমে আমি আমার বাবার মৃত্যুর যে শহীদ হয়েছে সেই খবর আমরা পাই। এবং ওই সময় যখন আমাদের বাবা লাশ আমাদের কাছে নিয়ে আসে, তখন আমরা আসলে সেই লাশ দেখে শনাক্ত করি যে আমার বাবা 1971 সালে 14ই ডিসেম্বর নিহত হয়েছেন। এবং আমার ওই স্মৃতি এখন সম্পূর্ণ, আমার স্মৃতিটাকে আমি আসলে সেইভাবে নিয়ে আসতে পারিনি, কিন্তু আমি মনে করি আমার বাবার এই স্বাধীনতা সংগ্রামের, স্বাধীনতার যুদ্ধে আমার বাবার অবদান অনস্বীকার্য। আমার বাবা সবসময় দেশের শান্তিকামী জনগণ এবং দেশের উন্নয়নের জন্য সবসময় কাজ করে গেছেন। আমার বাবা শহীদ ডক্টর আবুল খায়ের 1971 সালে 14ই ডিসেম্বর শহীদ হয়েছিলেন। আমার বয়স তখন 6। আমার বাবার স্মৃতি, আমার বাবার সাথে চলাফেরা বা আমার সেরকম কোনো স্মৃতি নেই। আমার বাবার যা স্মৃতি আছে সেটা হচ্ছে আমাদের মা থেকে শোনা আত্মীয় স্বজন এবং আমাদের বড় ভাই যারা ছিলেন তাদের থেকে পাওয়া থেকেই আমাদের স্মৃতি। আমার যে জিনিসটা আমাকে সবসময় করে, 12ই ডিসেম্বর সকাল 7টার দিকে আব্বা মর্নিং ওয়াকে বের হয়েছিলেন, ওই যে আমাদের ইউনিভার্সিটি স্টাফ কোয়ার্টারের সামনেই। তো ওখানে আম্মার গায়ের শালটা দিয়ে তো একটু হাঁটতে বার হন। ঠিক ওই মুহূর্তেই আপনার কিছু লোক এসে আব্বাকে জিজ্ঞেস করেন, ডক্টর খায়ের কোন খায়ের? তো আব্বা তখন বলেছিলেন যে আমি ডক্টর খায়ের। তখন ওনাকে সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ওই আম্মার গায়ের শালটা দিয়েই চোখ বেঁধে তাকে নিয়ে যায় ওখান থেকে। এই স্মৃতিটা আমি ওই যে 6 বছর থেকে এখন পর্যন্ত এটা ধারণ করে আছি। পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে নির্মূল করার হীন প্রচেষ্টায় মেতে উঠেছিল। ডক্টর ওয়াকিল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক কৃতি অধ্যাপক। তিনি একজন লেখক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাংলা ভাষায় তার সাধনার ধন। বাংলা ভাষায় ফুটিয়েছেন তিনি অমল ধবল কমল। বিজাতীয় পাকিস্তানি শাসক গোষ্ঠী বুদ্ধিজীবীদের হত্যার যে নীল নকশা তৈরি হয়েছিল, সে নীল নকশার তালিকায় ডক্টর ওয়াকিল আহমদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু তিনি জীবনে বেঁচে যান ভাগ্যক্রমে। বুদ্ধিজীবী হত্যা দিবসে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যারা ছিলেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এই হত্যার শিকার হয়েছিলেন। একটি বিশেষ তালিকা ধরে সেই দিন বুদ্ধিজীবীদের বাসা থেকে ধরে তুলে নিয়ে
ঢাকার মিরপুরের ও রায়ের বাজারের বৌদ্ধভূমিতে হত্যা করা হয়েছিল। ওই তালিকায় যাদেরকে পাওয়া গেছে তাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে পাওয়া যায়নি তারা তাদের হায়াত আছে বলে, আল্লাহ তাদের হায়াত রেখেছেন বলে বেঁচে আছেন। আমি তার মধ্যে একজন। বিগত 54 বছর ধরে বুদ্ধিজীবী হত্যা দিবসের স্মৃতি বহন করে আসছি। বাংলা ভাষা ও বাংলা সাহিত্য, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকি একটি কোয়ার্টারে। সেখানে গোলাগুলিও হচ্ছে। আমরা আশঙ্কা করছি যে এখানে থাকা নিরাপদ নয়। এই বিষয় ভেবে মাঝখানে কারফিউ ছিল, 12 তারিখে কারফিউ ছিল। 13 তারিখে এই কারফিউটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। ওই সময় আমি এবং আমার এক আত্মীয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের ডাক্তার, তার নাম ডক্টর কেতাবউদ্দিন। তিনি এবং আরও কয়েকজন মিলে ঢাকা ত্যাগ করে জিঞ্জার দিকে চলে যাই। তো 17 তারিখে আমরা ঢাকায় ফিরে আসি। ফিরে এসেই আনন্দের মধ্যে একটি করুণ সংবাদ পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষককে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। এবং ওই দিনই সন্ধ্যায় কত লাশ পাওয়া গেল, সেটা ওই মিরপুর এবং রাজবাজারের বৌদ্ধভূমিতে। অধ্যাপক রাশিদুল হাসান এক বহুমুখী প্রতিভার নাম। তিনি জন্মেছিলেন অবিভক্ত ভারতবর্ষের বীরভূম জেলার বড়শিকা গ্রামে। শিক্ষার আলোয় আলোকিত হতে ছুটে এসেছিলেন এই শ্যামল বাংলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। রাশিদুল হাসান ছিলেন একজন লেখক, একজন কবি। এদেশের মাটি আর মানুষকে নিয়ে লিখেছেন মণিকাঞ্চন কবিতা। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন রাজনীতি সচেতন ব্যক্তিত্ব। তার লেখায় ডায়েরির পাতায় উঠে এসেছে রাজনীতির পটভূমি, সেই সাথে রাষ্ট্র সমাজের চালচিত্র। রাশিদুল হাসানের মেয়ে রোকাইয়া হাসিনা নীলির কাছ থেকে শুনব বাবার স্মৃতিকথা। আমার বাবা শহীদ বুদ্ধিজীবী এস.এম.এ রাশিদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। 1971 সালের 14ই ডিসেম্বর যে নির্মম বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়, তারই নির্মম শিকার আমার বাবা। আমার বাবা ব্যক্তি জীবনে যদি তার চরিত্র আমি বিশ্লেষণ করি, প্রচণ্ড রকম দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন। দেশকে ভালোবাসা এবং দেশের প্রতি কাজ করা, দেশের জন্য কাজ করা তার জীবনের মূল লক্ষ্য ছিল। বুদ্ধিজীবী নিধন যে হয়েছিল পাকিস্তান আর্মি এবং আমাদের এই দেশীয় দোসর আলবদর রাজাকারেরা যে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এদেরকে ধরে নিয়ে গেছিল, তারই নির্মম শিকার আমার বাবা রাশিদুল হাসান। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসাতেই ছিলাম এবং বাবার ঘনিষ্ঠ বন্ধু, উনিও শহীদ হয়েছেন, বাংলার অধ্যাপক আনোয়ার পাশা। আমরা দুইটা পরিবার সে সময় একসঙ্গে একই বাসায় থাকতাম। 14ই ডিসেম্বর সকালবেলায় 9টা, 9:30 দিকে হবে, একটা কাদামাখা বাস এসে আমাদের বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকলো এবং ওই বাসাটা ছিল আনোয়ার চাচার বাসা। আসার পরে ওরা দরজায় নক করে, ওটা যেহেতু আনোয়ার চাচার বাসা, দরজা নক করলো এবং জিজ্ঞেস করলো আনোয়ার পাশা কে। চাচা এগিয়ে যেয়ে বলল আমি আনোয়ার পাশা, এবং বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমরা 3 ভাই বোন ছিলাম, তো 3 ভাই বোনের মধ্যে আমিই ছিলাম বাবার খুব স্নেহের, আদরের এবং বাবার ন্যাওটা সন্তান বলতে যেটা বোঝায় সেটাই ছিলাম, এবং আমি বাবার হাত ধরেছিলাম। বাবা তখন গেটের কাছে দাঁড়িয়ে তাদের জিজ্ঞেস করছে, কয়েকজন ছাত্র, 7-8 জন ছাত্র, কাঁধে রাইফেল, খাকি পোশাক পরা। বাবা তাদের জিজ্ঞেস করছে তোমরা কে, কোথা থেকে এসেছো। বাবাকে তখন বলছে স্যার আপনি ব্যস্ত হবেন না, আমরা স্যারকে নিতে এসেছি এবং আধা ঘন্টা পরেই ফিরিয়ে দিয়ে যাব, আপনি দরজা বন্ধ করে দিন। কিন্তু বাবা কিছুতেই দরজা বন্ধ করছিলেন না। আমি বাবার মুখটা দেখলাম, আনোয়ার চাচার মুখটা দেখছি যে খুব উৎকণ্ঠা।
এরই মধ্যে পিছনে আমি দেখতে পেলাম যে একজন ছাত্রের হাতে একটা কাগজ, পরে যেটা বুঝেছি ওইটাই বুদ্ধিজীবী হত্যার লিস্ট। এবং সেখানের দিকে তাকিয়ে ওই ছাত্রটা বাবাকে বলছে, স্যার আপনার নাম কি? বাবা বললেন, আমি রাশিদুল হাসান। স্যার আপনিও আমাদের সঙ্গে আসেন। এবং বাবা বের হয়ে গেল। এবং তখন আমি বাবার মুখটার দিকে তাকিয়ে দেখলাম কিছুটা উৎকণ্ঠা যে ছিল সেটা প্রশান্তি। আমার এখন ভাবি যে বাবা তখন তার বন্ধুর সঙ্গে যাচ্ছে, সেইটার একটা বোধহয় কিছুটা ওই মুহূর্তের জন্য স্বস্তি ছিল। প্রায় টেনে হিচড়ে ধাক্কিয়ে ওই বাসটার মধ্যে তোলা হলো এবং তারপর বাসটা বের হয়ে চলে গেল আমাদের ক্যাম্পাস থেকে। মিরপুর, যেটা আমাদের এখন জাতীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সেখানে দুটো খালের মধ্যে বাবাদের লাশ পাওয়া যায় 22 দিন পরে, জানুয়ারির 3 তারিখে সম্ভবত সেখান থেকে তুলে নিয়ে আসা হয়। কিন্তু সেই লাশ অত্যন্ত বীভৎস ছিল, সেগুলি দেখার মতো কিছু ছিল না। তো কাপড়, কে কী কাপড় পরেছে সেই কাপড় আমাদের কাছ থেকে জেনে নিয়ে যে শনাক্ত করা হয়েছিল। শহীদেরা কখনো মরে না, শহীদেরা অমর, চিরভাস্বর। 1971 সালের 14ই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীরা তাদের আপন মহিমায় সমুজ্জ্বল। আকাশের নক্ষত্রের মতো চির উজ্জ্বল, চিরভাস্বর। বৌদ্ধভূমির রক্তরেখায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রতিচ্ছবি হয়ে স্বজনের স্মৃতিকথায়, কবিতার ঝংকারে ঝংকারে অমর হয়ে থাকবে শহীদ বুদ্ধিজীবীদের নাম। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে উজ্জ্বল